হাই এভরিওয়ান, ওয়েলকাম টু প্রিপারেশন উইথ এবিসিতে তোমাদের স্বাগত জানাই। আমি অর্দিন্দু। আজকে আমরা ডব্লিউবিপি কনস্টেবল এবং কলকাতা পুলিশ কনস্টেবলের একটা প্র্যাকটিস সেট আলোচনা করব। এই প্র্যাকটিস সেটটি তোমাদের ডব্লিউবিপি কনস্টেবলের পাশাপাশি কলকাতা পুলিশ এসআই এবং ডব্লিউবিপি এসআই এর জন্য কিন্তু সমানভাবে উপযোগী। তাই ক্লাসটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবে এবং আমার সাথে সাথে তোমরাও কিন্তু প্র্যাকটিস করতে থাকো। চলো সময় না নষ্ট করে চলে যাই আজকের আমাদের প্র্যাকটিস সেটে। প্রথম অঙ্ক দেখতে পাচ্ছ, একটি দ্রব্য 20% ছাড়ে 2288 টাকাতে বিক্রি হয়েছিল। 10% এবং 30% পরপর দুটি মার্কআপের পর দ্রব্যটির ক্রয় মূল্য কত? তাহলে দুটো মার্কআপ হয়েছে। তাহলে প্রথম মার্কআপ হচ্ছে তোমার 10%। 10% বলতে আমাদের হচ্ছে 10 থেকে 11, তাই তো? তারপরে সেকেন্ড যে মার্কআপটা হচ্ছে সেটা হচ্ছে 10 থেকে 13। ঠিক আছে, এটা মার্কআপ করা হলো। এবার ছাড় দেওয়া হচ্ছে। তাহলে ছাড় দেওয়া হচ্ছে কত না 20%। 20% মানে 5 থেকে 4। এটাকে আমরা 5 থেকে 4ও করতে পারি বা 10 থেকে 8 করে নিতে পারি। ঠিক আছে, আমি হিসাবের সুবিধার্থে এইভাবে করলাম। তাহলে এটা হচ্ছে আমার 1000। 1000 থেকে এটা হচ্ছে, দেখো 13কে 8 দিয়ে আমি গুণ করছি। ঠিক আছে, 13কে যদি আমরা 8 দিয়ে গুণ করি তাহলে হচ্ছে 104। তাহলে 104কে 11 দিয়ে গুণ করলে 4 4 1 1 অর্থাৎ 1144। ঠিক আছে, অর্থাৎ সর্বসাকুল্যে 1000 টাকা ক্রয় মূল্যের এটা হচ্ছে ক্রয় মূল্য এবং এটা হচ্ছে বিক্রয় মূল্য। 1144 টাকায় বিক্রয় করা হচ্ছে। তাহলে এখন যদি এই যে 1144 এটা সমান যদি দেওয়া আছে, দেখো 2288 অর্থাৎ দুগুণ হয়েছে, তাহলে এটারও দুগুণ হবে। মানে এই প্রশ্নের যেটা সঠিক উত্তর আমরা পাবো সেটা হচ্ছে অপশন ডি। বোঝা গেল? এখানে প্রথম মার্কআপ করা হচ্ছে, এটা ফার্স্ট মার্কআপ। তারপরে হচ্ছে সেকেন্ড মার্কআপ। মার্কআপ বলতে কোনো জিনিসের দাম বৃদ্ধি করা, অর্থাৎ যেটা তার ক্রয় মূল্য রয়েছে তার থেকে তাকে মার্কআপ প্রাইসে উন্নীত করা, সেটাই হচ্ছে মার্কআপ। ঠিক আছে, এরপর এই মার্কআপ প্রাইস বা যেটা চিহ্নিত মূল্য, ঠিক আছে, সেই চিহ্নিত মূল্যের উপরে আমরা ডিসকাউন্ট দিয়ে থাকি। তাহলে সেটাই হচ্ছে তোমার এখানে 10, 10 থেকে হয়ে যাচ্ছে 8। ঠিক আছে, তো এই ঘটনাগুলো একটা জিনিসের উপরে যেহেতু ঘটছে তাই এটা সাকসেসিভ কেস ঘটে এবং সেই জন্য এই উত্তরটা আসছে। বোঝা গেল? চলে আসছি পরের অঙ্কে। পরের অঙ্ক দেখছো, এ বি সি একটি ব্যবসায় 50,000 টাকা দিয়ে বিনিয়োগ করে। বি সি এর থেকে 6,000 টাকা বেশি, এ বি এর থেকে 2,000 টাকা বেশি। ঠিক আছে, এরকম যখন একটার থেকে আরেকটা কম বেশি দেওয়া থাকবে তখন তোমাকে লক্ষ্য করতে হবে সব থেকে কম কার। ঠিক আছে, সেই হিসাবে কিন্তু বাকিটা ক্যালকুলেশন হবে। তো এখানে আমরা কি পাচ্ছি? আর পাচ্ছি বি, আর পাচ্ছি এ, তাই তো? তাহলে এখানে কি বলেছে? বি সি এর থেকে 6,000 টাকা বেশি, তাহলে সি এর থেকে 6,000 টাকা বেশি। তাহলে সি এর যদি এক্স হয় তাহলে বি এর কত হবে? 6,000 প্লাস এক্স। আবার এ বি এর থেকে 2,000 টাকা বেশি, তাহলে এর থেকে 2,000 বেশি মানে এর সাথে 2,000 যোগ হবে, তাহলে হচ্ছে 8,000 প্লাস এক্স। অর্থাৎ এই হচ্ছে তাদের ইনভেস্টমেন্টের যেটা রেশিওটা। তাহলে এই টোটালটা সমানই হচ্ছে কিন্তু 50,000 টাকা। তাহলে আমরা এখানে যোগ করে নেবো প্লেন। তাহলে এখানে হচ্ছে 8 6 হচ্ছে 14, 14,000 প্লাস 3x ইজ ইকুয়াল টু 50,000। ঠিক আছে, তাহলে 3x ইজ ইকুয়াল টু কত হচ্ছে? এখানে বিয়োগটা করো, বিয়োগ করলে তুমি পাচ্ছ 3x মানে কত পাচ্ছ? 36,000। তাহলে x সমান পাচ্ছ 12,000 টাকা। ঠিক আছে, এবারে কি বলেছে দেখো, এখানে বলেছে মোট লাভের মধ্যে এর লাভের ভাগ কত হবে। ঠিক আছে, তাহলে এর লাভ কত হবে? দেখো এখানে প্রশ্নে কিন্তু এই 10,000 টাকাটা লেখা নেই, ইংলিশের ভেতরে এটা ক্লিয়ার আছে। মোট লাভের পরিমাণটা এখানে দেখো 10,000 টাকা দেওয়া রয়েছে। এই 10,000 টাকার ভেতরে কত পাবে? তাহলে এখানে আমাদেরকে রেশিওটা বের করে নিতে হবে। তাহলে এটা যদি 12 হয় তাহলে এটা হচ্ছে 12,000কে আমি 12কে লিখলাম, তাহলে 12 6 হচ্ছে 18কে, আর এটা হচ্ছে 12 আর 8 হচ্ছে 20কে। ঠিক আছে, তাহলে তোমার দেখো এটা আমরা যদি পুরোটাকে কত দিয়ে কাটি? 2 দিয়ে, তাহলে হচ্ছে 10, এটা হচ্ছে 9 আর এটা হচ্ছে 6। তাহলে এখানে 25 এই যে রেশিওটা এটা সমান হচ্ছে 10,000 টাকা। ওকে, তাহলে বলা আছে এর লাভের অংশ কত, মানে 10 রেশিওটা বের করতে হবে। তাহলে এখানে কত গুণ হয়েছে বলো? এখানে হয়েছে 40 গুণ। তাহলে এর ক্ষেত্রেও হবে 40 গুণ, মানে এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি, 4,000 টাকা। বুঝা গেল? এখানে প্রশ্নের ভেতরে কিন্তু ভুল রয়েছে। এখানে 1,000 টাকা দেখো, যে কোনো সময় যদি তোমাদের এরকম কনফিউশন হয় তাহলে ইংলিশটা সবসময় লক্ষ্য রাখবে।
তোমাদের কোশ্চেনেও কিন্তু এটা লেখা থাকে যে কোনো ধরনের কনফিউশন ক্রিয়েট হলে সেক্ষেত্রে অঙ্কের জন্য বিশেষ করে বা অন্যান্য সাবজেক্টের ক্ষেত্রেও সেখানে কিন্তু ইংলিশ যে ভার্সনটা রয়েছে সেটাই চূড়ান্ত। চলো এবারে চলে যাই পরের অঙ্কে। পরের অঙ্ক হচ্ছে একজন মুদি দোকানে 2000 টাকা, 2500 টাকা, 3250 টাকা এবং 4250 টাকা 4 মাসে বিক্রি করে। সামগ্রিক গড় যদি 3500 টাকা পেতে হয় তাহলে পঞ্চম মাসে তার বিক্রয় কত হওয়া উচিত। ঠিক আছে, এখানে তোমরা একটা পদ্ধতি অবলম্বন করো যে সেখানে এইগুলোকে যোগ করে দাও আর এটা 5 দিয়ে গুণ করে দাও, নিয়ে সেই গুণফলটা থেকে এই যোগফলটাকে বিয়োগ করো। কিন্তু সেই পদ্ধতি ছেড়ে আমরা কিন্তু একটা অন্য পদ্ধতি ইউজ করব, মেথড 2। সেই মেথড 2টা কি? মেথড 2টা হচ্ছে, এটা হচ্ছে আমাদের এভারেজ। এভারেজটা কত দেওয়া আছে? 3500, তাই তো? এভারেজ দেওয়া আছে 3500। এরপরে যেগুলো বেশি হবে সেগুলো আমরা উপরের দিকে লিখবো, যেগুলো কম সেগুলো নিচের দিকে লিখবো, মানে কত বেশি সেই ডিফারেন্সটুকুটা আমরা লিখবো। তাহলে ফার্স্ট মাসে দেখো 2000 টাকা, মানে 3.5 থেকে কম, কত কম না -1500 টাকা কম হচ্ছে এভারেজ থেকে। সেকেন্ড মাসে কত হয়? 2500, মানে কত ডিফারেন্স হচ্ছে? 1000 টাকা কম হচ্ছে। থার্ড মাসে কত হচ্ছে না 3250, কত কম হচ্ছে না 250 টাকা কম হচ্ছে। ফোর্থ মাসে কি হচ্ছে না দেখো 4250, মানে 750 টাকা বেশি হচ্ছে, তাই তো? এই ঘটনাটা ঘটছে। তাহলে তোমার ফিফথ মাসে কি হবে সেটাই আমাদের বের করতে হবে। তাহলে এখানে আমরা কি করব, কতটা কম হচ্ছে সেটাকে এক জায়গায় জুড়ে নেব। কতটা কম হচ্ছে এখানে বলো? 2750 টাকা কম হচ্ছে, আবার বেশি হচ্ছে 750 টাকা। তার মানে ওভারঅল কত কম দাঁড়াচ্ছে না, ওভারঅল যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে আমাদের তোমার 2000 টাকা কম হচ্ছে। তাহলে ফিফথ মাসে কি হতে হবে, যাতে এই 3500 টাকা থাকবেই, প্লাস তার সাথে এই 2000 টাকা কাউন্টার করা যায়, অর্থাৎ এই 3.5-এর উপরে যেটা বাড়তি তোমাকে ওই মুদির ক্ষেত্রে যোগ করতে হবে সেটা হচ্ছে 2000, মানে টোটাল হচ্ছে এখানে 5500। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। বুঝতে পারা গেল? ঠিক আছে, এইভাবে কিন্তু খুব সহজে দেখো যোগগুলো যেগুলো রয়েছে সেগুলো অনেক সহজ হচ্ছে এবং সেই যোগগুলো করে আমরা কিন্তু উত্তরটা বের করতে পারবো। চলে আসছি পরের অঙ্কে। পরের অঙ্ক দেখছো বি এবং সি একটি কাজ 40 দিনে সম্পূর্ণ করতে পারে। তাহলে বি এবং সি কি করে 40 দিনে একটা কাজ সম্পূর্ণ করতে পারে। আবার এ, বি আর সি ওই কাজটি সম্পূর্ণ করতে পারে 20 দিনে। ঠিক আছে, তাহলে মোট কাজ যখন আমরা বের করব তখন আমরা এদের লসাগু বের করব। তাহলে এদের লসাগু দেখো হচ্ছে 40। ঠিক আছে, লসাগু হচ্ছে 40। তাহলে 40 যদি এদের লসাগু হয় তাহলে এদের যে কর্মক্ষমতা সেটা কত কত হবে? এর ক্ষেত্রে হবে 40/20, মানে 40/20 সমান হচ্ছে 2, আর এর ক্ষেত্রে হবে 40/40 মানে হচ্ছে 1। ঠিক আছে, তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে সি এর এখান থেকে বোঝা যাচ্ছে যে এর যেটা কর্মক্ষমতা, এখানে আছে এবিসি আর এখানে আছে বিসি, তার মানে এই দুটোতে আমরা যদি বিয়োগ করি তাহলে এর কর্মক্ষমতা পাবো। তাহলে এর কর্মক্ষমতাটা কত হবে? এই কর্মক্ষমতাকে আমরা এমনি চিহ্ন দিয়ে প্রকাশ করেছি, মানে সংখ্যা চারদিকে গোল দিয়ে আমরা প্রকাশ করছি। ঠিক আছে, সেটা হবে 2 - 1, তার মানে কর্মক্ষমতাটা হচ্ছে 1। তাহলে বলছে এ একা কতদিনে কাজটি সম্পূর্ণ করবে? টোটাল কাজটা এখানে দেওয়া আছে, টোটাল ওয়ার্কটা হচ্ছে, এটা আমরা বের করে নিচ্ছি 40, আর তার কর্মক্ষমতা হচ্ছে 1, তার মানে সময় লাগবে 40 দিন। অপশন ডি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। চলে আসছি পরের কোশ্চেনে। পরের কোশ্চেন দেখছো একটা কলেজের কলা, বাণিজ্য এবং বিজ্ঞান বিভাগে আসনের অনুপাত ছিল 5, 7 আর 8। এটা কার কার ছিল না আর্টস, সায়েন্স আর তোমার সায়েন্স নয়, সেকেন্ড যেটা রয়েছে সেটা হচ্ছে বিজনেস। এটা হচ্ছে সেকেন্ড ক্ষেত্রটা বিজনেস, আর থার্ড যেটা সেটা হচ্ছে সায়েন্স। ওকে, তাহলে বলছে যদি আসন সংখ্যা 40, 50 এবং 75 বৃদ্ধি পায় তাহলে আসন সংখ্যা বৃদ্ধির পরে অনুপাত কি হবে? এটা খুব সহজে করার জন্য আমরা কি করব, এটাকে 100 গুণিতকে কনভার্ট করে নেব। তার মানে এটাকে করব 500, এটাকে করব 700, এটাকে করব 800। এরপরে দেখো কি বলেছে যে আসনের সংখ্যা 40% বৃদ্ধি পাচ্ছে কার ক্ষেত্রে? কলা বিভাগের ক্ষেত্রে, মানে 100তে বাড়ছে 40, 100তে বাড়ছে 40, তাহলে 500তে কত বাড়বে? 5 গুণ হবে, তার মানে হচ্ছে এক্ষেত্রে 200 বাড়বে। ঠিক আছে, 540-এ হচ্ছে 200। একই রকম ভাবে আমাদের এখানে দেখো বাণিজ্য বিভাগের ক্ষেত্রে বলেছে 50% বাড়ছে, অর্থাৎ 700 100তে বাড়বে 50, তার মানে 700তে বাড়বে 350। সিম্পল।
একই রকম ভাবে সায়েন্সের ক্ষেত্রে 75% বৃদ্ধি পাবে, মানে 100তে বাড়বে 75, কিন্তু এখানে আমাদের আছে 800, মানে 800 ইন্টু হচ্ছে তোমার 75, তাহলে 800 ইন্টু 75 মানে 4 ইন্টু 150, 4 ইন্টু 150 মানে হচ্ছে 600। তাহলে বেড়ে কত হলো প্রত্যেকটা ক্ষেত্রে? এখানে দেখো 700 হচ্ছে, এখানে 1050 হচ্ছে, আর এখানে হচ্ছে 1400, তাই তো হয়েছে। এরপরে দেখো আমরা এটা কত দিয়ে কাটতে পারছি? আমরা প্রত্যেকটাকে দেখো 7 দিয়ে কাটতে পারছি। এটা হচ্ছে 10, এটা হচ্ছে 7, 15তে হচ্ছে 105, এটা হচ্ছে 7 দিয়ে 20। আবার দেখো 5 দিয়ে কাটাচ্ছে, তার মানে এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4। ঠিক আছে, বোঝা গেল? তাহলে 3:4 হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর, অপশন এ। ঠিক আছে, এইভাবে কিন্তু খুব সহজে উত্তরটা দেওয়া যেতে পারে। চলে আসছি পরের অঙ্কে। দুজন লোক একসাথে একটা নির্দিষ্ট দূরত্ব হাঁটতে শুরু করে, একজন 4 কিলোমিটার পার আওয়ার এবং অন্যজন 3 কিলোমিটার পার আওয়ার বেগে। তাহলে তোমরা এটা দেখেছো আমাদের যে টাইম ডিস্টেন্স চ্যাপ্টারটা রয়েছে, সেখানে ডি ইজ ইকুয়াল টু এস টি, তাই তো? ডি ইজ ইকুয়াল টু এস টি। এখন যদি এইটাকে আমরা স্থির ধরে নিই, যেহেতু আমাদের ডিস্টেন্সটা দুজন ব্যক্তির ক্ষেত্রেই একই বা স্থির আছে, তাহলে এই এস ভ্যারিজেস 1/t, অর্থাৎ স্পিড যার বেশি হবে তার কম সময় লাগবে, আর স্পিড যার কম হবে তার বেশি সময় লাগবে। এই কনসেপ্টটাকে কাজে লাগিয়ে আমরা যদি দুজন ব্যক্তির স্পিডটাকে দেখি, একজনের হচ্ছে 4 প্রথম ব্যক্তির, দ্বিতীয় ব্যক্তির হচ্ছে 3, তাহলে তাদের টাইম যেটা লাগবে সেটা এর উল্টো রেশিও লাগবে, অর্থাৎ এটা লাগবে 3 আর এটা লাগবে 4। দেখো দুটোতে যখন আমরা গুণ করছি প্রত্যেক ক্ষেত্রে 12 আসছে, মানে তারা একই ডিস্টেন্স কভার করছে, তাই তো? এরপরে দেখো এদের ভেতর একটা সম্পর্ক দেওয়া রয়েছে, মানে এই যে দুটো ডিফারেন্স, এই ডিফারেন্সটা রেশিওগতভাবে আমরা পাচ্ছি 1, কিন্তু এটা সমান দেওয়া আছে হাফ আওয়ার। ঠিক আছে, প্রশ্নের ভেতরেই দেখো দেওয়া রয়েছে। তাহলে যে কোনো একজনের ক্ষেত্রে বের করো। আমি ধরো 3-এর ক্ষেত্রে বের করছি, মানে 3-এর কত টাইম লাগছে, মানে প্রথম ব্যক্তির ক্ষেত্রে, তাহলে এটা হবে 3/2 আওয়ার্স টাইম লাগবে। তাহলে ওই 3/2 আওয়ার্সে ওই প্রথম ব্যক্তি কতটা যাবে? এটা হচ্ছে ডি ইজ ইকুয়াল টু 4 ইন্টু 4 মানে হচ্ছে তার গতিবেগ, আর তার টাইম লাগছে 3/2 আওয়ার্স, তাহলে কত পাচ্ছ? 6। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, এভাবে কিন্তু খুব সহজে উত্তরটা দেওয়া যেতে পারে উইদাউট ইউজিং এনি ফর্মুলা। চলে আসছি পরের কোশ্চেনে। পরের কোশ্চেন দেখছো, একটা বর্গক্ষেত্রের বাহু 10% বাড়লে তার ক্ষেত্রফল কত শতাংশ বাড়বে? দেখো এটা তোমরা অনেক ধরনের ফর্মুলা ইউজ করেছো, কিন্তু আজকে যে ফর্মুলাটা, মানে আজকে যে পদ্ধতিটা তোমাদেরকে দেখাবো সেটা কিন্তু ফর্মুলা থেকে অনেক ভালো। আমরা এখানে সাকসেসিভ কেস দেখতে পাবো। তো তার আগে ছবিটা বুঝে নাও কি বলছে প্রশ্নে। একটা বর্গক্ষেত্র ছিল এইটা, ঠিক আছে? তো এটার বর্গক্ষেত্রের বাহু আমরা জানি না কত, কিন্তু কি হচ্ছে এই বর্গক্ষেত্রের বাহু প্রত্যেক ক্ষেত্রে 10% করে, এই যে ইয়েলো কালারের যে স্কোয়ারটা দেখতে পাচ্ছ, এই এতটা করে বেড়েছে, মানে এটাও হচ্ছে 10%, এইটুকুটা, আবার এটাও হচ্ছে 10%। ঠিক আছে, তাহলে প্রশ্ন হচ্ছে যে তার ক্ষেত্রফল কত শতাংশ বাড়বে। তাহলে তার ক্ষেত্রফল কত শতাংশ বাড়বে কি করে আমরা বুঝবো? মানে 10%কে আমরা এইভাবে করলাম 1/10 করলাম, মানে যদি 10 ছিল তাহলে 1 বেড়েছে। ঠিক আছে, একই রকম ভাবে যদি 10 ছিল তাহলে 1 বেড়েছে। তাহলে তোমার এখানে দেখতে পাচ্ছ এই যে বর্গক্ষেত্রটা, এটার এরিয়া কত হবে? এই যে আয়তক্ষেত্রটা পাচ্ছ, এই অংশটা, ঠিক আছে, এর এরিয়া কত হবে? এটা হবে 10, এটা হচ্ছে 10 আর এটা 1, তার মানে হচ্ছে 10, তাহলে এটা হচ্ছে 10। একই রকম ভাবে এটাও হচ্ছে 10। এবার এইটা কত হবে? এটা দেখো একটা স্কোয়ার তৈরি হচ্ছে, এটা হচ্ছে 1 আর এটা 1, তার মানে এখানে হচ্ছে 1। তাহলে এই তিনটের যোগফল এতটাই অ্যাকচুয়ালি বৃদ্ধি পেয়েছে, তাহলে 10 প্লাস 10 প্লাস 1, এটা হচ্ছে তোমার 21 হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। বোঝা গেল? ঠিক আছে, তো এটা আমরা সাকসেসিভ কেসে অঙ্ক দিয়ে কিভাবে করব, এটা আমরা ছবি থেকে করলাম। ঠিক আছে, এবার অঙ্ক থেকে আমরা কিভাবে করব? দেখো 10 থেকে বেড়ে হলো 11 একটা বাহুর জন্য, দ্বিতীয় বাহু রয়েছে তার জন্য আবার কি হবে? 10 থেকে বেড়ে হচ্ছে 11, একটা বাহুর জন্য হচ্ছে 10 থেকে 11, আরেকটা বাহুর জন্য, আরেকটা বাহু বলতে তার সন্নিহিত বাহুটার জন্য হচ্ছে 10 থেকে 11, তাহলে ওভারঅল কত হচ্ছে? 100 থেকে 121।
তাহলে এখানে 100তে বেড়েছে কত, 21 বেড়েছে, তার মানে 21% ক্ষেত্রফলও বৃদ্ধি পাবে। বোঝা গেল? চলে আসছি পরের কোশ্চেনটাতে। এই কোশ্চেনটাও দেখো তোমাদের পরিমিতি থেকে কোশ্চেন। এখানে কি বলেছে, একটা আয়তক্ষেত্রাকার ধাতু শীট 25 সেন্টিমিটার এবং 20 সেন্টিমিটার থেকে, মানে আয়তকার যে ক্ষেত্রটা রয়েছে, যে শীটটা রয়েছে তার ক্ষেত্রফল হচ্ছে 25 সেন্টিমিটার বাই 20 সেন্টিমিটার। যতটা সম্ভব বড় একটা বৃত্তাকার শীট কাটা হলো, তাহলে অবশিষ্ট শীট কি হবে না, অবশিষ্ট শীটের আনুমানিক ক্ষেত্রফল কত হবে। তাহলে এই হচ্ছে আমাদের আয়তক্ষেত্রাকার শীট, যার মাপটা হচ্ছে 25/20। এর থেকে সব থেকে বড় যদি তুমি কাটতে চাও, তাহলে দেখো এটাই কিন্তু সব থেকে বড়, এই জায়গাতেই তুমি পাবে, এর থেকে বড় কিন্তু পাবে না। তাহলে এই অংশ থেকে যদি এটা আমরা কেটে বাদ দিয়ে দিই, তাহলে যেটা বাকিটা পড়ে থাকছে সেটার ক্ষেত্রফল বের করতে বলেছে। ঠিক আছে, তাহলে এখান থেকে কি ভাবে তুমি এটা বের করতে পারবে, এটার মাপ তো তুমি পেয়ে যাচ্ছ, 25/20 কত হয়, 25/20 হচ্ছে 500। আর এটার ক্ষেত্রফলটা তুমি বার করবে, মানে বৃত্তের ক্ষেত্রফল বার করবে। তাহলে বৃত্তের ক্ষেত্রফল বের করার জন্য তোমাকে দেখতে হবে যে এটা দেখো পুরোপুরি ভাবে এর কিন্তু এই যে আয়তাকার ক্ষেত্রটা রয়েছে তার যেটা প্রস্থ সেটাকে কভার করছে, তার মানে ব্যাসটা হচ্ছে 20 সেন্টিমিটার, তার মানে এটা হচ্ছে তোমার 10 সেন্টিমিটার। তাহলে এখানে হচ্ছে এইটার ক্ষেত্রফল মানে পাই মানে হচ্ছে 22/7, আর আর স্কোয়ার মানে হচ্ছে 10-এর স্কোয়ার, তাই তো। তাহলে এখান থেকে পাচ্ছি 500 মাইনাস এইটা হচ্ছে তোমার 2200/7, তাই তো। তার মানে 3500 থেকে 2200 বিয়োগ যাচ্ছে 7, তাহলে আমাদের হিসাব আসছে এখানে 3, আর এটা আসছে 1, 1300/7। তাহলে দেখো 7 কে হচ্ছে 7, এখানে দুটো 1 রয়েছে, মানে এই দুটোর ভেতরেই হবে। এরপরে দেখো 7 6 শূন্য হলো 7 8 56, 8 চলে আসছে, মানে এটাই হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। ঠিক আছে, পুরোটা ক্যালকুলেশন করার কোনো দরকার নেই। চলে আসছি পরের অঙ্কে। পরের অঙ্ক দেখো, একটি ব্যাগে 3:8:10 অনুপাতে 1 50 পয়সা এবং মানে 1 টাকা হতো এটা, ঠিক আছে, 1 টাকা হতো, 1 টাকা 50 পয়সা এবং 10 পয়সার 112 টাকার কয়েন আছে। ঠিক আছে, 112 টাকার কয়েন আছে। আচ্ছা, ব্যাগে 50 পয়সার কয়েনের সংখ্যা কত। তাহলে এখানে এদের যেটা ডিনোমিনেশন সেটা হচ্ছে কত, 1 টাকা, 50 পয়সা মানে হাফ টাকা, আর 10 পয়সা মানে 1/10 টাকা। এবারে নাম্বারগুলো কি কি আছে, নাম্বারগুলো আছে 3:8:10। তাহলে আমরা ভ্যালুটা পেয়ে যাব, ভ্যালুটা কিভাবে পাবো, এই দুটোর গুণফলে। তাহলে এটা আসছে 3, এটা আসছে 4, আর এটা আসছে 1, এটা হচ্ছে তাদের ভ্যালু, ভ্যালুর রেশিও। তাহলে এই যে 3 + 4 + 1 মানে হচ্ছে তোমার 8 রেশিও, এই 8 রেশিও সমান দেওয়া আছে 112 টাকা। ওকে, 112 টাকা। তাহলে 50 পয়সার কয়েনের সংখ্যা বের করতে বলেছে। তাহলে আমাদের এই 4 বের করতে হবে, 50 পয়সা মানে এটা 50 পয়সার লাইন যেহেতু, তাহলে 4 মানে এর অর্ধেক হবে, মানে হচ্ছে তোমার 56 টাকার 50 পয়সার কয়েন রয়েছে। এবারে দেখো 1 টাকাতে 50 পয়সার কয়েন থাকে দুটি, তাই তো। তাহলে এই 56 টাকায় কটা থাকবে, 112টি। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। বোঝা গেল? খুব ভালো কোশ্চেন, এই সম্পর্কে অনেক কিন্তু কোশ্চেন আমি তোমাদেরকে করিয়েছি। আমাদের যে এরিথমেটিক প্লে লিস্টটা রয়েছে সেখানে দেখবে আমরা বক্স কয়েন সম্পর্কে কোশ্চেন করিয়েছি, সেটা কিন্তু অবশ্যই অবশ্যই দেখে নেবে। চলে আসছি পরের অঙ্কে। যদি একটি ট্রাক 1 কিলোমিটারের জন্য 30 কিলোমিটার পার ঘন্টা এবং পরবর্তী 1 কিলোমিটারের জন্য 45 কিলোমিটার ঘন্টা গতিতে চলে, তাহলে ট্রাকের গড় গতিবেগ কত। আচ্ছা, গড় গতিবেগ মানে হচ্ছে মোট যেটা পথ বাই মোট সময়, এটাই তো হয় মোট সময়। এটা থেকে আমরা কি পাচ্ছি, গড় গতিবেগটা পাচ্ছি। তাহলে 1 কিলোমিটারের জন্য যাচ্ছে এত, তাহলে টোটাল যেটা যাচ্ছে সেটা হচ্ছে 1 কিলোমিটার, আর 1 কিলোমিটার 2 কিলোমিটার যাচ্ছে। এবারে সময় কি লাগছে, আমরা জানি d = st, যে ফর্মুলাটা রয়েছে সেখান থেকে t = d/s। তার মানে এখানে হচ্ছে 1/30, প্রথমটার ক্ষেত্রে টাইম, দ্বিতীয়টার ক্ষেত্রে টাইম 1/45। দেখবে এগুলোর রেডিমেড কিছু ফর্মুলা রয়েছে, সেখান থেকেও তোমরা করতে পারো, কিন্তু এটা হচ্ছে পুরো কনসেপচুয়াল। তোমার যদি কোনো ফর্মুলা মনে নাও থাকে তাও কিন্তু পরীক্ষার হলে গিয়ে তুমি করে আসতে পারবে। তাহলে এখান থেকে হচ্ছে 30 × 45 উপরে চলে যাবে, ঠিক আছে, আর এখানে ইন্টু 2 থাকবে, এখানে উপরে যে 2টা থাকছে সেটাও থাকবে, আর তলায় আসবে 75। তাহলে 15 দিয়ে কাটো, 15 2 30, আর এটা হচ্ছে 5, 15 তে হচ্ছে 45, এবার এটাতে কাটবে 9, 9 2
18 দুগুণে হচ্ছে 36, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, চলে আসছি পরের অঙ্কে। পরের অঙ্ক দেখছো, একটি ট্রেন 473 মিটার দীর্ঘ সেতুর এক প্রান্তে থাকা একটি সিগন্যাল অতিক্রম করতে 36 সেকেন্ড সময় নেয়, তারপর সেতুটি অতিক্রম করতে 79 সেকেন্ড সময় নেয়, তাহলে তার মানে ট্রেনটার দৈর্ঘ্য কত? খুব ভালো কোশ্চেন। তো এখানে আমরা যেটা ফর্মুলা ইউজ করব সেটা হচ্ছে ডি ইজ ইকুয়াল টু এস টি। ঠিক আছে, এখন এখানে তোমাদের কনফিউশন হাঁটানোর জন্য আমি কি করছি, এই যে ডি রয়েছে এটাকে স্মল ডি করে দিলাম, আর এইখানে এস যেটা রয়েছে সেটা এস থাকলো, টিটাকে আমি কি করে দিলাম, স্মল টি করে দিলাম। ঠিক আছে, আমি এইটা ফর্মুলাটা ইউজ করব। এবারে দেখো এখানে দুটো স্পিড রয়েছে বা দুটো ক্ষেত্র রয়েছে। এখানে দেখো দুটো ক্ষেত্র রয়েছে। একটা ক্ষেত্র হচ্ছে যখন সেটি সিগন্যাল পোস্টকে অতিক্রম করে, তাহলে সিগন্যাল পোস্টকে অতিক্রম করার সময় তার যেটা স্পিড, সেই স্পিডটা হচ্ছে এস এস, তার মানে এস সিগন্যাল পোস্টের জন্য এস। ওকে, এবারে ডি মানে কি, ডি মানে হচ্ছে ট্রেনের দৈর্ঘ্য। সিগন্যাল পোস্টকে অতিক্রম করা মানে ট্রেনের নিজের দৈর্ঘ্য অতিক্রম করা, তাহলে ট্রেনের নিজের দৈর্ঘ্যটা কত না, সেটা হচ্ছে টি। সেটা অতিক্রম করতে সময় কত লাগছে না, 36 সেকেন্ড। তাহলে এটা হচ্ছে আমাদের প্রথম একটা ইকুয়েশন। আরেকটা ইকুয়েশন কি করা যেতে পারে, যে স্পিড যখন সেটা ওই ব্রিজটাকে অতিক্রম করছে মানে সেতুটাকে অতিক্রম করছে, ঠিক আছে, তখন কি হচ্ছে, তখন তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করা প্লাস সেতুর দৈর্ঘ্য অতিক্রম করতে হচ্ছে, এবং তখন তার সময় কত লাগছে না 79 সেকেন্ড। তাহলে এই দুটো দেখো বেসিক্যালি কিন্তু একই, মানে টি বাই 36 ইজ ইকুয়াল টু টি প্লাস 473 বাই 79, এই দুটো কিন্তু একই। কেন একই না, ট্রেন দুটো একই গতিতে যখন সিগন্যাল পোস্টকে অতিক্রম করছে বা ওই সেতুকে অতিক্রম করছে, দুটো ক্ষেত্রে কিন্তু তার কোনো গতির পরিবর্তন হচ্ছে না। তাহলে এই ইকুয়েশন থেকে আমরা বিয়োগ করে অনায়াসে বলতে পারবো এই দুটো দেখো আমি সহজে, যখন এরকম একটা সিচুয়েশন হবে তখন কি করবে, এই দুটোতে বিয়োগ করে দেবে। এটা হচ্ছে 3 আর এটা হচ্ছে 4, বোঝা গেল? এত টি ইজ ইকুয়াল টু 36 ইন্টু 473, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি টি ইজ ইকুয়াল টু 36 ইন্টু 473 বাই 43। তাহলে দেখো এখানে কেটে যাচ্ছে 1 1, মানে 36 ইন্টু 11 দিয়ে গুণ করা খুব সোজা, এইভাবে 396 পেয়ে যাচ্ছি। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। বোঝা গেল? এখন এই যে জায়গাটা রয়েছে, যখন তুমি এটার সাথে ওয়াকিবহাল হবে বা আমাদের ট্রেন সংক্রান্ত যে অঙ্ক রয়েছে আমাদের প্রিপারেশন উইথ এবিসি চ্যানেলে, সেই ক্লাসটা যদি তুমি অবশ্যই দেখে থাকো তাহলে তুমি বুঝতে পারবে যে আমরা কিন্তু এত সব কিছু লিখি না, আমরা সরাসরি এই স্টেপে চলে আসি এবং এই স্টেপের পরে এইভাবে আমরা ক্যালকুলেশনটা খুব সহজে করতে পারি। ঠিক আছে, তো এখানে কিন্তু তোমাকে কোনো ফর্মুলা মনে রাখার দরকার নেই, তোমাকে মনে রাখতে হবে যে দুটো ক্ষেত্রে স্পিড সমান। প্রথম ক্ষেত্রে স্পিড হচ্ছে এটা, দ্বিতীয় ক্ষেত্রে স্পিড হচ্ছে এটা। এই ক্ষেত্রে শুধুমাত্র যেহেতু ব্রিজ রয়েছে তাহলে এখানে প্লাস হবে। এবারে যদি এমন থাকতো যে ধরো প্রশ্নে বলা থাকলো যে একটা ব্রিজকে অতিক্রম করতে সময় লাগে 79 সেকেন্ড আর একটা প্ল্যাটফর্মকে অতিক্রম করতে সময় লাগে 46 সেকেন্ড, ঠিক আছে, তার মানে এখানে তখন তোমাকে সেই ব্রিজের সেই প্ল্যাটফর্মের লেন্থটাও ক্যালকুলেশন করতে হতো, মানে সেটা প্রোভাইড করা থাকবে, তখন এটা দেওয়া থাকবে, অথবা সেক্ষেত্রে তোমার এখানে যে ট্রেনের দৈর্ঘ্য সেটা দেওয়া থাকবে। যাই হোক, এরকম কিন্তু প্রশ্নগুলো থাকে এবং এগুলোই কিন্তু বারবার পরীক্ষাতে আসে। চলে আসছি আজকের সেশনের মধ্যে লাস্ট কোশ্চেন। একটি ধাতুর দ্রব্যের দাম 375 থেকে বৃদ্ধি পেয়ে 450 টাকা হয়েছে, এটি কত বৃদ্ধি পেয়েছে? তাহলে এখানে বুঝতে পারছো আমাদের যেটা বৃদ্ধি পার্সেন্টেজে বলেছে, পার্সেন্টেজে বৃদ্ধির সময় আমরা দেখবো কতটা বৃদ্ধিটা পেয়েছে। তাহলে এখানে 375 থেকে 400 হয়েছে, মানে 25 বাড়লো, আর ওই দিকের আছে 50, তার মানে 75 বেড়েছে। কার রেসপেক্টে না 375 এর রেসপেক্টে বেড়েছে, তাই তো? তাহলে আমাদের যেহেতু পার্সেন্টেজে বের করতে বলেছে তার মানে 100 দিয়ে আমরা এটা গুণ করব। তাহলে এখানে যদি আমরা কাটাকুটি করো তাহলে দেখতে পাবে এটা হচ্ছে 5 আর এটা হচ্ছে 20, মানে 20% বৃদ্ধি পেয়েছে। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। বোঝা গেল? এবং এর সাথে সাথে আমাদের এই প্র্যাকটিস সেশনটা এখানে শেষ হচ্ছে। দেখা হবে নেক্সট আমাদের প্র্যাকটিস সেশনে। জয় হিন্দ, বন্দে মাতরম।